সুপ্রভাত সবাইকে। এডুকেশন অনলাইন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এডুকেশন অনলাইন অনুষ্ঠান আমরা কিন্তু দীর্ঘ প্রায় 2 বছর ধরে অনুষ্ঠানটা করে আসছি তোমাদের জন্য। স্টুডেন্টস যারা অলরেডি 2 বছর ধরে তোমরা স্কুলের গণ্ডি পৌঁছতে পারছো না আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, এবং তোমরা ক্লাসেস অলরেডি অনলাইনে করছো, তো তার সাথে সাথে প্যারালালি কিন্তু এই এডুকেশন অনলাইন অনুষ্ঠানটা তোমরা এই চ্যানেলে দেখে আসছো, এবং অনেকেই জানিয়েছো যে এই অনুষ্ঠানের মাধ্যমে তোমরা অনেকে উপকৃত হয়েছো। বিভিন্ন টিচার্সরা আমাদের এখানে আসেন এবং তারা তোমাদেরকে গাইড করে দেন, তোমাদের কোয়েশ্চেন আনসার সলভ করেন, এখান থেকে তোমাদের যা জিজ্ঞাসা তার উত্তর দিয়ে দেন। বিভিন্ন বিষয়ের ওপর আমরা থাকি। আজকে যেমন বিষয়বস্তু জিওগ্রাফি, এবং আমাদের এই জিওগ্রাফি আমরা বিশেষ করে এই যে সিচুয়েশন এখন দেখছি যে নিম্নচাপ ইত্যাদি ইত্যাদি, আমাদের ক্লাইমেটিক সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। আমরা জিওগ্রাফি থেকে ছোটোবেলা থেকে অনেক রকমভাবে আমরা মানে শুনে জেনেছি, বোঝার চেষ্টা করেছি, যত বড় হয়েছে আরও বেশি ল্যাবরেটরি আমরা জেনেছি। তো আজকে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর জিওগ্রাফি আমাদের সাবজেক্ট, আমাদের সঙ্গে এই মুহূর্তে হটসিটে রয়েছেন ম্যাডাম পিয়ালি ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। একদম তোমরা রয়েছো আমাদের সাথে সরাসরি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে। তোমাদের ক্লাস 11 যারা রয়েছো জিওগ্রাফি অলরেডি বই নিয়ে কপি নিয়ে বসে যাও। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে পড়াতে পড়াতে ডেফিনেটলি ফোন করো আমাদের। দেখো ফোন নাম্বার যাচ্ছে 6292242337, 6292242338। এই দুটো ফোন নাম্বারে তোমরা জিজ্ঞাসা করতে পারেন, ম্যাডামের কাছে সরাসরি চলে যাব। বলুন। হ্যাঁ, তো স্টুডেন্টদেরকে সকলকে বলছি যে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য সবাই তো এখন বাড়িতে বসেই পড়াশুনো করছো, এবং প্রথম দিকে হয়তো এই অনলাইন এডুকেশনটা সম্পর্কে তোমরা সঠিকভাবে ওয়াকিবহাল ছিলে না, তো সেই সময় হয়তো তোমাদের অনেক অসুবিধা ফেস করতে হয়েছে। বাট সিটিভিএন চ্যানেলকে স্বাগত জানাই যে তাদের এই যে ভালো উদ্যোগ, এই উদ্যোগের জন্য হয়তো অনেক স্টুডেন্টসদের হেল্প হচ্ছে, এবং আমরাও চেষ্টা করছি যে যত বেশি সম্ভব স্টুডেন্টদের কাছে নিজেদের নলেজটা শেয়ার করে দেওয়ার। কারণ কি, তোমরা এখন সরাসরি টিচারদের সামনে গিয়ে পড়তে পারছো না, তো সেক্ষেত্রে টিচার হিসাবে এটা চেষ্টা করব যে তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার। আজকে আমি জিওগ্রাফি পড়াবো ক্লাস 11-এর। তো 11-এর স্টুডেন্টদেরকে বলছি যে তোমরা এখন সদ্য নতুন 11-এ উঠেছো, তো তোমাদের এখন মানে জিওগ্রাফিতে 11-এ যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা সঠিকভাবে সবটা জানো না, এবং একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে তোমাদের সিলেবাসটা কিছুটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কমিয়ে দেওয়ার সিলেবাসের মধ্যে থেকে যে অংশগুলো তোমাদের এক্সামে রয়েছে তার মধ্যে থেকে একটা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি তোমাদেরকে জিওগ্রাফির জীবমণ্ডল চ্যাপ্টারটা পড়াবো। এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমরা মোটামুটি কিছুটা জানো, ছোটোবেলা থেকে লাইফ সায়েন্সে কিছুটা পড়েছো, বাস্তুতন্ত্র, জীবমণ্ডল, এগুলো সম্পর্কে তোমাদের অল্প বিস্তর সকলেরই কিছুটা না কিছুটা ধারণা রয়েছে। তো আজকে চলো আমি তোমাদেরকে আরেকটু বিস্তারিতভাবে বিষয়টা বুঝিয়ে দিই, যাতে তোমাদের কাছে বিষয়গুলো আরেকটু স্পষ্ট হয়ে যায়। একদম, আমরা যাব পরপর করে। তো আজকে আমি যেটা শুরু করছি সেটা হলো কি, প্রথমত বললাম যে আমি তোমাদেরকে বাস্তুতন্ত্র এবং জীবমণ্ডল সম্পর্কে আজকে পড়াবো। তো জীবমণ্ডল যেটা পড়াবো, তো সবার প্রথমে আগে আমাদেরকে জানতে হবে যে জীবমণ্ডল কি। আজকে আমি তোমাদেরকে জীবমণ্ডল পড়াচ্ছি। তো জীবমণ্ডলের মধ্যে আগে আমাদেরকে জানতে হবে যে জীবমণ্ডল কাকে বলে। তো জীবমণ্ডল হলো, দেখো, আমাদের শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। মানে কি, আমাদের শিলামণ্ডল বলতে বোঝাচ্ছে যে ভূপৃষ্ঠের উপরিভাগটা, বায়ু এবং বাড়িমণ্ডল বলতে বোঝাচ্ছে জলভাগ। এই সমস্ত জায়গাতে, এই সমস্ত মাধ্যমগুলোর মধ্যে যেখানে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, সেই প্রাণের অস্তিত্ব যে যতটা অংশ জুড়ে রয়েছে, এবং যেখানে প্রাণীরা কি করতে পারছে, সাবলীলভাবে বেড়ে উঠতে পারছে, তাদের বংশবিস্তার ঘটছে এবং তাদের অস্তিত্ব টিকে থাকছে, সেই অংশটাকে আমরা কি বলে থাকি, জীবমণ্ডল বলে থাকি। এটা মাথায় রাখবে, পুরো পৃথিবীর সমগ্র অংশটা জুড়ে কিন্তু প্রাণের অস্তিত্ব নেই, ঠিক আছে? বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং শিলামণ্ডলের কিছুটা অংশের মধ্যেই কিন্তু প্রাণের অস্তিত্ব রয়েছে। সমগ্র পৃথিবীর আসপেক্টে কিন্তু এই স্থানটা কিন্তু খুবই কম, কিন্তু কম হলেও কিন্তু এর গুরুত্বটা যথেষ্ট, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং বলা হচ্ছে যে এই যে জীবমণ্ডলের কথা তোমাদেরকে বললাম, এই জীবমণ্ডলের প্রকৃতি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। তো এবার জেনে নিই যে জীবমণ্ডলের প্রকৃতি কী। তা প্রথমে আমরা যেটা পড়লাম সেটা হলো কি, জীবমণ্ডল কাকে বলে। এরপরে যেটা পড়বো যে জীবমণ্ডলের প্রকৃতি বা জীবমণ্ডলের ব্যাপ্তি কতটা।
তো জীবমণ্ডলের প্রকৃতি সম্পর্কে যদি বোঝাই তাহলে তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে জীবমণ্ডলের প্রকৃতি, এটা একটা কোয়েশ্চেন, জীবমণ্ডলের প্রকৃতি। তো জীবমণ্ডলের প্রকৃতি সম্পর্কে যদি তোমাদেরকে বোঝাতে হয়, সবার প্রথমে আমি এটা বলবো যে জীবমণ্ডল কিন্তু সুনির্দিষ্ট, জীবমণ্ডলের কোনো সীমারেখা কিন্তু নেই পৃথিবীতে। জীবমণ্ডলকে কিন্তু আমরা কোনো সুনির্দিষ্ট সীমারেখা দিয়ে কিন্তু বিভক্ত করতে পারি না যে জলভাগের এতটা অংশ, স্থলভাগের এতটা অংশ, এইভাবে কোনো সুনির্দিষ্ট সীমারেখা নেই। তবে বিভিন্ন বৈজ্ঞানিকরা বা বিভিন্ন ভৌগোলিকরা যখন নানাভাবে এই জীবমণ্ডলকে নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন, তখন তারা দেখেছেন কি, প্রথমে আমি তোমাদেরকে কি বললাম, এর কোনো সুনির্দিষ্ট তোমরা এগুলো কিন্তু নোট করো, আমি তোমাদের প্রত্যেককে বলি যে এটা সুনির্দিষ্ট লিখছেন ব্যাপ্তি নেই। মানে এটা কত দূর অবধি বিস্তৃত সেটা কিন্তু বলা যাবে না। তবে সাধারণত আমরা দেখি যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ মিটার উচ্চতা পর্যন্ত জীবমণ্ডল বিস্তৃত। তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ মিটার উচ্চতা অবধি জীবমণ্ডল বিস্তৃত। এটা বললাম তোমাদেরকে, প্রথমেই বলেছি যে এটার কোনো সুনির্দিষ্ট ব্যাপ্তি আমরা বলতে পারি না, কিন্তু ভৌগোলিকরা বা বৈজ্ঞানিকদের ধারণা অনুসারে তারা এই ধারণাটা দিয়েছে। এবং ভূগর্ভে এটি ৩০০ মিটার গভীরতা, ৩০০ মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তো ভূগর্ভে এটা ৩০০ মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এবং সমুদ্র পৃষ্ঠ থেকে ৬,০০০ মিটার উচ্চতা অবধি এটি অবস্থান করছে। আর ভূপৃষ্ঠ থেকে বলা হচ্ছে, সাধারণত আমরা দেখতে পাই যে ২০০ মিটার উচ্চতা অবধি কিন্তু প্রাণের অস্তিত্ব সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে, মানে প্রাণের কেন্দ্রীভবন সবচেয়ে বেশি মাত্রায় ঘটেছে। ঠিক আছে, তাহলে এটা গেল ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্টে তাহলে বললাম যে জীবমণ্ডলের কোনো সুনির্দিষ্ট ব্যাপ্তি নেই, এটা হলো ফার্স্ট পয়েন্টে বললাম। তারপরে জীবমণ্ডল কি করেছে, জীবমণ্ডলকে আমরা বলতে পারি এটি হলো শক্তির ধারক। জীবমণ্ডলকে আমরা শক্তির ধারক বলে থাকি। কেন জীবমণ্ডলকে শক্তির ধারক বলি, তার কারণ হচ্ছে জীবমণ্ডলের মধ্যেই কিন্তু সবুজ উদ্ভিদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এবার পৃথিবীতে যে প্রাণের অস্তিত্ব রয়েছে, একমাত্র সবুজ উদ্ভিদ ছাড়া কেউই কিন্তু সূর্যালোক থেকে আসা সৌরশক্তিকে কিন্তু সংগ্রহ করতে পারে না। একমাত্র সবুজ উদ্ভিদের কাছে এই ক্ষমতাটা রয়েছে যে সবুজ উদ্ভিদ কি করতে পারে, সূর্যরশ্মি থেকে খাদ্য তৈরি করতে পারে। তো শক্তিকে ধারণ করছে কে, সবুজ উদ্ভিদ। আর এই সবুজ উদ্ভিদের অস্তিত্ব রয়েছে কিন্তু জীবমণ্ডলের মধ্যেই। তো সেই জন্য আমরা জীবমণ্ডলকে কি বলতে পারি, শক্তির ধারক হিসাবে কিন্তু বিবেচিত করতে পারি। আচ্ছা, পরবর্তী যেটা বলবো, শক্তির একমুখী প্রবাহ। জীবমণ্ডলের মধ্যে কি হচ্ছে, সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করছে এবং এই খাদ্যটাই কি হচ্ছে, পরবর্তী পুষ্টি স্তরের মধ্যে দিয়ে, মানে খাদ্য খাদকের স্তরের মধ্যে দিয়ে স্থানান্তরিত হয়ে যাচ্ছে এবং এই শক্তিটা পরবর্তীকালে আবার পরিবেশে ফিরে যাচ্ছে।
তো ওই যে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল যেটা রয়েছে সেই জাল থেকে শক্তিটা কি হয়ে যাচ্ছে, উন্মুক্ত হয়ে যাচ্ছে। তো এই জন্য শক্তির একটা একমুখী প্রবাহ দেখা যায়। সূর্য থেকে যে শক্তিটা পৃথিবীতে চলে এসছে সেই সূর্যালোকটা কিন্তু আবার পৃথিবীতে ফিরে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। সেই জন্য আমরা জীবমণ্ডলে সবসময় শক্তির একটা একমুখী প্রবাহ লক্ষ্য করতে পারি। এবং পরবর্তী কি বলতে পারি, বাস্তুতন্ত্রের অস্তিত্ব। জীবমণ্ডলের মধ্যে কিন্তু বাস্তুতন্ত্রের অস্তিত্ব রয়েছে। মানে কি, জীবমণ্ডলের মধ্যেই আমরা ছোট ছোট বাস্তুতন্ত্র দেখতে পাই, ঠিক আছে। যেরকম ধরো তৃণভূমির বাস্তুতন্ত্র বা পুকুরের বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, অরণ্যের বাস্তুতন্ত্র, এরকম বিভিন্ন ছোট ছোট বাস্তুতন্ত্র কিন্তু কি রয়েছে, জীবমণ্ডলের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। জীবমণ্ডলকে যদি আমি একটা বৃহৎ বাস্তুতান্ত্রিক একক হিসাবে ধরি, জীবমণ্ডলের মধ্যেই তো প্রাণের অস্তিত্ব রয়েছে, তো সেক্ষেত্রে আমি জীবমণ্ডলকে একটা বৃহৎ প্রাণের অস্তিত্ব হিসাবে ধরলাম। এবং তারপরে এর মধ্যে ছোট ছোট অনেকগুলো ইউনিট রয়েছে, মানে ছোট ছোট অনেকগুলো বাস্তুতন্ত্র রয়েছে জীবমণ্ডলের মধ্যে। যেরকম তোমাদেরকে আমি উদাহরণটাও বুঝিয়ে দিলাম যে ধরো সমুদ্রের বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, হ্রদের বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, অরণ্যের বাস্তুতন্ত্র এবং ভিন্ন ধরনের বাস্তুতন্ত্র কিন্তু জীবমণ্ডলের মধ্যেই অবস্থান করছে। তাহলে জীবমণ্ডলকে কিন্তু আমরা বাস্তুতন্ত্রের ধারক হিসাবেও বলতে পারি। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। বায়োমের অস্তিত্ব থাকে, বায়োমের অবস্থান থাকে। বায়োমের অবস্থান বলতে কি বোঝাচ্ছে, যেখানে ধরো একটা নির্দিষ্ট জলবায়ু অঞ্চলের ওপর নির্ভর করে কিছু উদ্ভিদ এবং প্রাণীরা সেই অঞ্চলে বেঁচে থাকে। কীরকম হয় বিষয়টা, যেরকম ধরো তুমি একটা পেঙ্গুইনকে যদি আমাদের এই অঞ্চলে নিয়ে আসো যেখানে আমরা বসবাস করছি, ক্রান্তীয় অঞ্চলে, সে কিন্তু বেঁচে থাকতে পারবে না। আবার তুমি ক্রান্তীয় অঞ্চলের একটা কুকুরকে তুমি নিয়ে চলে যাও ওই মেরু অঞ্চলে, সেখানে গিয়ে কিন্তু সে বেঁচে থাকতে পারবে না। তাহলে মেরু অঞ্চলে কি কুকুর নেই? আছে, কিন্তু ওরা ওই অঞ্চলটাতেই নিজেদেরকে সেইভাবে কি করে নিয়েছে, অ্যাডাপ্ট করে নিয়েছে ওই অঞ্চলের আবহাওয়া বা জলবায়ুটাকে। তো সেই জন্য একটা নির্দিষ্ট অঞ্চলে সেখানকার আবহাওয়া, সেখানকার জলবায়ুর উপর নির্ভর করে এক একটা প্রাণী প্রজাতি সেই অঞ্চলটাকেই বেছে নেয়। যেরকম ধরো তৃণভূমি অঞ্চলের একটা বায়োম হতে পারে যেখানে তৃণই জন্মায়, এবং ওই তৃণগুলো ওপর নির্ভর করে থাকে কি কিছু কীটপতঙ্গ বা কিছু তৃণভোজী প্রাণী যারা ওখানটাতে বেঁচে থাকে। এবার ধরো তুমি দেখতে পারো যে অরণ্যের বায়োম, মানে যেখানে ধরো গভীর অরণ্য আছে। নিরক্ষীয় বনাঞ্চলে যদি আমরা চলে যাই, নিরক্ষীয় অঞ্চলটাতে কি হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। তো নিরক্ষীয় অঞ্চলটাতে প্রচুর বৃষ্টিপাতের কারণে ওখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ জন্মায়। তো ওই বৃক্ষগুলো যেখানে জন্মাচ্ছে, ওখানে অতিরিক্ত মাত্রায় বৃক্ষ থাকার কারণে ওখানে প্রাণী প্রজাতির সংখ্যাও অনেক বেশি হয়। তারপরে যদি আমরা মরুভূমি অঞ্চলে চলে যাই, মরুভূমি অঞ্চলে আমরা দেখতে পাবো বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তো বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য ওখানে কিন্তু আবার তুমি বড় বড় বৃক্ষ দেখতে পাবে না। ওখানে কি দেখতে পাবে, ওখানে ক্যাকটাস দেখতে পাবে। তো এরকমভাবে কি হয়েছে, পৃথিবীতে এক একটা জলবায়ুর ওপর নির্ভর করে এক একটা কিছু প্রাণী প্রজাতি ওই জলবায়ুকেই তারা কি করে নিয়েছে, ওই জলবায়ুতে তারা নিজেদেরকে অভিযোজিত করে নিয়েছে। এইভাবে এক একটা আলাদা আলাদা বায়োম তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে জীবমণ্ডলের মধ্যে কি রয়েছে, একাধিক বায়োমের অস্তিত্ব রয়েছে। এরপরে আমরা পড়ব যে সজীব ও জড় উপাদানের অবস্থান। জীবমণ্ডলের মধ্যে আমরা কি দেখতে পাই, সজীব এবং জড় উপাদান কিন্তু পারস্পরিকভাবে সহাবস্থান করে। এবং এই সজীব এবং জড় উপাদান যেগুলো রয়েছে, এগুলো কিন্তু শুধু সহাবস্থান করে না, এই উপাদানগুলোর ওপর কিন্তু আবার কি হচ্ছে, প্রাণীরা কিন্তু কি করে, এই উপাদানগুলোর ওপরে নির্ভর করে থাকে,
অস্তিত্ব, এরা একে অপরের সঙ্গে একটা আন্তঃসম্পর্কের মাধ্যমেই কিন্তু কি করছে, একটা নির্দিষ্ট অঞ্চলে এরা অভিযোজিত হতে পারছে। উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। যেরকম ধরো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে সমস্ত প্রাণীরা বেঁচে থাকে, তখন তারা কি করছে, সর্বপ্রথম যারা প্রাথমিক খাদক থাকে, যারা সরাসরি সবুজ উদ্ভিদের ওপর নির্ভর করে বা শাকাহারী যাদেরকে আমরা বলি, তারা তাহলে উদ্ভিদের ওপরে নির্ভর করে থাকছে। এই উদ্ভিদ আবার কিভাবে বেড়ে উঠেছে, উদ্ভিদ কিন্তু সূর্যালোককে সংগ্রহ করেছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডকে নিয়েছে, মাটির নিচ থেকে বিভিন্ন মৌলগুলোকে নিয়েছে। তাহলে এই জড় উপাদানগুলোকে সবুজ উদ্ভিদ কাজে লাগিয়েছে, কাজে লাগিয়ে কিন্তু নিজের দেহের জন্য সর্বপ্রথম শক্তি সঞ্চয় করেছে বা খাদ্য উৎপাদন করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সবুজ উদ্ভিদ থেকে পরবর্তী স্তরগুলোতে কি হয়ে যাচ্ছে, এই শক্তিটাই কিন্তু স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে যে এখানে সজীব এবং জড় উপাদানগুলো কিন্তু একটা পারস্পরিক আন্তঃসম্পর্কের মাধ্যমে কিন্তু এরা আবদ্ধ থাকে এবং এইভাবেই কিন্তু এরা একে অপরের সঙ্গে সহাবস্থান করছে। প্রকৃতিতে কিন্তু প্রত্যেকেরই গুরুত্ব সমান, জীবমণ্ডলের মধ্যে জড় উপাদানগুলোরও যেরকম গুরুত্ব রয়েছে, সজীব উপাদানেরও কিন্তু গুরুত্ব রয়েছে এবং এরা একে অপরের ওপরে কিন্তু নির্ভরশীল অবস্থাতে রয়েছে। তাহলে আমি তোমাদেরকে দুটো কোয়েশ্চেনের উত্তর বললাম। সবার প্রথমে বললাম জীবমণ্ডল কাকে বলে, তারপরে বললাম হচ্ছে কি যে জীবমণ্ডলের ব্যাপ্তি বা জীবমণ্ডলের প্রকৃতি কীরকম হয়। এর পরবর্তীকালে আমরা যেটা পড়বো সেটা হলো কি জীবমণ্ডলের উপাদানগুলো কি কি। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই যে জীবমণ্ডলের উপাদানগুলো কি কি। জীবমণ্ডলের উপাদান, তাহলে জীবমণ্ডলের উপাদান সম্পর্কে যখন আমরা পড়ব, দেখো এর লাস্ট পয়েন্টটা দিয়ে যেটা শেষ করলাম সেটা দিয়েই আবার শুরু করছি। জীবমণ্ডলের উপাদানগুলো যখন পড়তে হবে তখন জানতে হবে যে জীবমণ্ডলের মধ্যে কি কি আছে। সবার আগে আমরা এটা দেখেছি যে জীবমণ্ডলের মধ্যে কি থাকছে, প্রাণের অস্তিত্বও রয়েছে, আবার কিছু জড় উপাদানও কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে জীবমণ্ডলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অজীব উপাদান এবং সজীব উপাদান দু ধরনের উপাদানই কিন্তু জীবমণ্ডলের মধ্যে রয়েছে। তো এবার এই অজীব উপাদানগুলোর মধ্যে যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেটা সম্পর্কে আগে তোমাদেরকে বলে নিই। অজীব উপাদানের মধ্যে সবার প্রথমে যেটা পড়ে সেটা হলো কি শিলামণ্ডল। সবার প্রথমে যেটা পড়ছে সেটা হলো কি শিলামণ্ডল। আচ্ছা, জীবমণ্ডলের এই উপাদানগুলোর মধ্যে শিলামণ্ডলের গুরুত্ব কিন্তু অপরিসীম। কেন কি শিলামণ্ডল বলতে কি বোঝাচ্ছে একবার বুঝে নাও। পৃথিবীর ওপরিভাগটা বিভিন্ন ধরনের শিলা আমরা ছোটবেলায় পড়েছি, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এই পৃথিবীর ওপরিভাগের যে কঠিন আবরণটা রয়েছে এটাকেই কিন্তু আমরা শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার বলে থাকি। তো এই শিলামণ্ডলের গুরুত্ব কিন্তু অপরিসীম জীবমণ্ডলে। কেন কি শিলামণ্ডল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলোর উপস্থিতি শিলামণ্ডলের মধ্যেই রয়েছে। যেমন ধরো তুমি লোহা পাবে, ম্যাঙ্গানিজ পাবে, তামা পাবে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ তুমি শিলামণ্ডলের মধ্যে থেকেই কিন্তু পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন মৌলগুলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, বিভিন্ন ধরনের মৌলগুলোর অস্তিত্বও কিন্তু এই শিলামণ্ডলের মধ্যেই রয়েছে। এবার এই মৌলগুলোর গুরুত্ব কি? এই মৌলগুলো কিন্তু উদ্ভিদের পুষ্টি বৃদ্ধির জন্য খুব দরকার পড়ে। উদ্ভিদ কি করে, এই মৌলগুলোকে বা এই খনিজ পদার্থগুলোকে কি করে, নিজের মূল দ্বারা এগুলোকে সংগ্রহ করে নিজের দেহে আবদ্ধ করে এবং পরবর্তীকালে উদ্ভিদ দেহ থেকে কি হয়, এগুলো প্রাণী দেহে স্থানান্তরিত হয়। তাহলে প্রাণী দেহ গঠন বা প্রাণের অস্তিত্বের জন্য কিন্তু শিলামণ্ডলের গুরুত্ব অপরিহার্য। এবং শিলামণ্ডলের ওপরে আমরা জানি যে মৃত্তিকার একটা পাতলা আবরণ রয়েছে এবং এই মৃত্তিকাই কিন্তু কি করছে, প্রাণকে ধরে রেখেছে। মানে যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য বা প্রাণের জন্য কিন্তু মৃত্তিকা খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ কিন্তু মৃত্তিকার স্তরের মধ্যে দিয়েই কি করে, বিভিন্ন পুষ্টিরস সংগ্রহ করে থাকে। এই কারণে আমরা বলতে পারি যে শিলামণ্ডল কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ এবং এই শিলামণ্ডলের মধ্যেই রয়েছে কি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া,
ভাইরাস, এই ব্যাকটেরিয়াগুলো কি করে থাকে? এই ব্যাকটেরিয়াগুলো আমরা দেখেছি মৃত পচা গলিত জীবদেহকে নানানভাবে বিয়োজিত করে, বিয়োজিত করে এদের দেহের যে জটিল গঠনটা থাকে সেটাকে ভেঙে দিয়ে সরল উপাদানে পরিণত করে এবং নিজেদের দেহের পুষ্টি বৃদ্ধির জন্য কিছু উপাদানকে সংগ্রহ করে নেয় এবং বাকি সরল উপাদানগুলো আবার প্রকৃতিতে ফেরত পাঠিয়ে দেয়। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মৌল এবং খনিজ পদার্থ, তার সাথে মৃত্তিকা, সব মিলিয়ে কিন্তু জীবমণ্ডলের গুরুত্ব অপরিহার্য। পরবর্তী যেটা পড়ব সেটা হলো কি বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলে কি বলা হচ্ছে? জলভাগটার কথা বলা হচ্ছে। প্রাণের জন্য কি দরকার হয়? প্রোটোপ্লাজম দরকার হয় এবং এই প্রোটোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাই 90% জল। তো সেই জন্য জল খুব গুরুত্বপূর্ণ বা খুব অপরিহার্য প্রাণের অস্তিত্বের জন্য। এবং জলের মধ্যে থাকা হাইড্রোজেন কিন্তু পরিপাক ক্রিয়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই জন্য বলা হয় আমরা জল ছাড়া বাঁচতে পারি না, জলই জীবন। তো এই জল বা বায়ুমণ্ডলও কিন্তু জীবমণ্ডলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জল কোথা থেকে পাই আমরা? প্রকৃতিতে জলের উৎস কি কি? প্রকৃতিতে জলের উৎসকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আমরা পুকুর, হ্রদ, বিভিন্ন জলাশয় যেগুলো রয়েছে, সমুদ্র, এখান থেকে কি পেয়ে থাকি? আমরা জল পেয়ে থাকি। এছাড়াও এগুলো তো হলো ভূপৃষ্ঠে, নদী রয়েছে, নদী, সমুদ্র, হ্রদ, পুকুর, এগুলো সবই হলো ভূপৃষ্ঠের ওপরিভাগে জল। এছাড়াও কিন্তু আমরা ভূগর্ভ থেকেও কিন্তু জল পেয়ে থাকি। ঠিক আছে? তো ভূপৃষ্ঠস্থ জল এবং ভূগর্ভের জল, এইটাই হলো কি বায়ুমণ্ডলের জলের উৎস। এবং এই ভূপৃষ্ঠের ওপরে যে বিভিন্ন ধরনের জলের উৎসগুলো রয়েছে, যেরকম ধরো বললাম পুকুর, হ্রদ, সমুদ্র, নদী, এই সমস্ত অঞ্চলেই কিন্তু আলাদা আলাদা এক একটা বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। আমরা আমাদের পাড়ার বা আশেপাশের কোথাও যদি কোনো পুকুর দেখি, দেখব পুকুরের একটা কিন্তু বাস্তুতন্ত্র রয়েছে। পুকুরের মধ্যেও কিন্তু কিছু গাছপালা জন্মেছে, সেখানেও কিছু প্রাণীরা থাকছে, তার আশেপাশে আবার কিছু প্রাণীরা থাকছে পুকুর সংলগ্ন এলাকায়। তাহলে দেখা যাচ্ছে যে পুকুরের বাস্তুতন্ত্র আছে। সমুদ্রে বিভিন্ন প্রাণীরা বসবাস করে, সমুদ্রের বাস্তুতন্ত্র রয়েছে। তাহলে এইভাবে বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু নানান ধরনের বাস্তুতান্ত্রিক একক গড়ে উঠেছে। এছাড়াও এই যে বায়ুমণ্ডলের মধ্যে আমরা কি দেখতে পাই? জলচক্র দেখতে পাই। এই জলচক্র কিন্তু প্রাণের অস্তিত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন কি? এই জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে সেই জল আকাশে গিয়ে ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটাচ্ছে। টানা কদিন ধরে দেখছি আমরা প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা কিন্তু প্রাণের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন কি? বৃষ্টি না হলে, যদি জল না থাকে, তাহলে প্রাণের অস্তিত্ব থাকবে না। এবার বলতে পারো যে বৃষ্টিটা কেন গুরুত্বপূর্ণ? কেন কি? বৃষ্টি হলে তো আমরা দেখতে পাচ্ছি যে এত মানুষের এত সমস্যার শিকার হচ্ছে। তাহলে বৃষ্টিটা কেন গুরুত্বপূর্ণ? জল তো এমনিই আমরা পেয়ে যাই, ভূপৃষ্ঠের ওপরে তো জল পেয়েই যায়। তাহলে আলাদা করে বৃষ্টির গুরুত্বটা কি? আলাদা করে বৃষ্টির গুরুত্বটা এটাই যে দেখো, প্রকৃতিতে কিন্তু জল সব জায়গায় সমানভাবে বণ্টিত নেই। কোনো কোনো অঞ্চলে জল প্রচুর রয়েছে, আবার কোনো কোনো অঞ্চলে কিন্তু জলের খুবই ক্রাইসিস রয়েছে। তো এই যে জলচক্রের মাধ্যমে যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টির মাধ্যমে যে সমস্ত অঞ্চলগুলোতে জলের ক্রাইসিস রয়েছে, সেখানে কিন্তু একটা জলের উৎস তৈরি হয়ে যায়। তো এই জলটাকেই তারা কিন্তু ব্যবহার করে থাকে। তো এই কারণে পৃথিবীর এই যে বিভিন্ন জায়গায় জলের যে মানে আনইভেন ডিস্ট্রিবিউশন, মানে জলটা যে সব জায়গায় সমানভাবে বণ্টিত নেই, এই সমস্যাটাকে কিন্তু বৃষ্টি অনেকটাই সমাধান করে দেয়। তো বায়ুমণ্ডল এক্ষেত্রে প্রাণের অস্তিত্ব রক্ষার জন্য এই কারণে কি হয়ে থাকে? খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দ্বিতীয় যে পয়েন্টটার কথা তোমাদেরকে বলবো, সেটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলও কিন্তু কি প্রাণের অস্তিত্ব রক্ষায় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন কি? দেখো, বায়ুমণ্ডলের মধ্যে আমরা কি জানি? বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্যাসগুলো রয়েছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন,
বিভিন্ন ওজোন, বিভিন্ন ধরনের গ্যাসের অস্তিত্ব কিন্তু আমরা বায়ুমণ্ডলের মধ্যে পেয়ে থাকি। এর মধ্যে থেকে দুটো গ্যাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোর আমরা জানি গুরুত্বটা কি, কেন কি প্রাণীরা কি করে অক্সিজেন গ্রহণ করে, আবার সবুজ উদ্ভিদ কি করে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সবুজ উদ্ভিদ আবার কি করে খাদ্য উৎপাদন করে এবং অক্সিজেন আবার বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। তাহলে বায়ুমণ্ডলেরও কিন্তু একটা খুব গুরুত্বতা রয়েছে। এবং এই বায়ুমণ্ডলের মধ্যেই কি রয়েছে, ওজোনের কথা বলছিলাম, ওজোন মানে O3, আচ্ছা 3টে অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। তো এই যে ওজোন স্তর, এই ওজোন স্তর কি করে সূর্য রশ্মি থেকে আসা অতিবেগুনি মানে সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে, এই আলট্রাভায়োলেট রেকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। তো এই আলট্রাভায়োলেট রেকে যেহেতু ওজোন স্তর কি করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে এবং প্রাণী জগৎকে কি করছে, এই আলট্রাভায়োলেট রের যে ক্ষতিকারক প্রভাব আছে সেই প্রভাব থেকে মুক্ত করতে সাহায্য করছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডল খুব গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের আরও কিছু গুরুত্বতা রয়েছে, যেটা হলো যে দেখো বায়ুমণ্ডলের দ্বারাই তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে বৃষ্টিপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, এছাড়াও বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ কিছু কিছু আমরা দেখতে পাই, যেরকম ধরো সাইক্লোন হয় নিম্নচাপের কারণে, এগুলোও কিন্তু কি হয়ে থাকে, বায়ুমণ্ডলের দ্বারাই কিন্তু এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলোও কিন্তু ঘটে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে জীবমণ্ডলের মধ্যে অজীব উপাদানগুলো যেগুলো রয়েছে, অজীব উপাদানগুলোর মধ্যে 3টে গুরুত্বপূর্ণ উপাদানের কথা পড়লাম। একটা হলো কি শিলামণ্ডল, দ্বিতীয় হলো বায়ুমণ্ডল, আর তৃতীয় হলো কি বাড়িমণ্ডল। এরপরে আমরা সজীব উপাদানগুলো সম্পর্কে পড়ব। সজীব উপাদানগুলো কি কি? আচ্ছা, সজীব উপাদান যেগুলো রয়েছে, সজীব উপাদানগুলোর মধ্যে সবার প্রথমে আমরা কি দেখতে পাই, স্বভোজী, মানে সবুজ উদ্ভিদকে আমরা স্বভোজী বলতে পারি। আচ্ছা, তাহলে স্বভোজী যারা কি করে থাকে, যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে থাকে। আবার পরভোজীও রয়েছে, যারা কি করছে খাদ্যের জন্য স্বভোজী বা অন্যান্য খাদকদের ওপরেও নির্ভর করছে। তাহলে এটাই হলো কি জীবমণ্ডলের উপাদান। তাহলে জীবমণ্ডল কাকে বলে, জীবমণ্ডলের ব্যাপ্তি এবং জীবমণ্ডলের উপাদান সম্পর্কে তোমাদেরকে বললাম। এরপরে যে টপিকটায় যাচ্ছি সেটা হলো বাস্তুতন্ত্র। বললাম তোমাদেরকে যে জীবমণ্ডলের মধ্যেই কি হয়েছে, এক একটা আলাদা আলাদা বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। তো বাস্তুতন্ত্র সম্পর্কে যখন পড়ব, সবার প্রথমে আমাদেরকে একটা টার্ম জানতে হবে। বাস্তুতন্ত্র শব্দটা হলো কি, ইকোসিস্টেম। আর বাস্তুতন্ত্র সম্পর্কে পড়ার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো কি যে ইকোলজি কথাটা সম্পর্কে জানতে হবে, যেটা হলো কি বাস্তুবিদ্যা। বাস্তুতন্ত্র জানার আগে বাস্তুবিদ্যা জানতে হবে। তো এই ইকোলজি শব্দটা একটা গ্রিক শব্দ। আর্নেস্ট হেকেল সর্বপ্রথম কি করেছিল, এই ইকোলজি শব্দটি ব্যবহার করেছিলেন। এই ইকোলজি শব্দটার অর্থ কি, এটা একটা গ্রিক শব্দ। ওইকস মানে হলো বাসস্থান, আর লোগোস শব্দের অর্থ হলো অধ্যয়ন। তাহলে ইকোলজির মধ্যেই আমরা কি পড়ে থাকি, বিভিন্ন প্রাণীদের বাসস্থান সম্পর্কে অধ্যয়ন করে থাকি। এটাকেই তাহলে কি বলা হচ্ছে, ইকোলজি বলা হচ্ছে। এরপরে আমরা যেটা পড়ছিলাম সেটা হলো কি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। বাস্তুতন্ত্র অথবা কি বললাম, ইকোসিস্টেম। এজি ট্রান্সলি 1935 সালে সর্বপ্রথম এই ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেছিলেন। তো এই ইকোসিস্টেমে বা বাস্তুতন্ত্রে কি বলা হচ্ছে, বাস্তুতন্ত্রে এটাই বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিবেশে বিভিন্ন সজীব এবং জড় উপাদানগুলো
মানে সহাবস্থান করে, মানে পাশাপাশি বসবাস করে এবং তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক থাকে, যে আন্তঃসম্পর্কের মধ্যে দিয়ে কি হয়, জড় উপাদানগুলো যেগুলো আছে সেগুলো একটা পুষ্টির স্তর থেকে আরেকটা পুষ্টির স্তরের মধ্যে দিয়ে ক্রমাগত স্থানান্তরিত হতে থাকে। তো এর বাস্তুতন্ত্র হলো একটা নির্দিষ্ট প্রণালী বা একটা নির্দিষ্ট নিয়ম, যার মধ্যে দিয়ে কি হচ্ছে, উদ্ভিদ বা উৎপাদক থেকে শক্তি বিভিন্ন স্তরগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তার সাথে সাথে জড় উপাদানগুলো স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলে থাকি, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে থাকি। এর পরবর্তীকালে আমাদেরকে জানতে হবে যে বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি কি। তো বাস্তুতন্ত্র কাকে বলে সেটা তোমাদেরকে বলে দিলাম। এরপরে যেটা আসছি সেটা হলো কি বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি কি। নেক্সট যে প্রশ্নটা করাচ্ছি, বাস্তুতন্ত্রের উপাদান। তো বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে কিন্তু আমাদেরকে দুটো উপাদানের কথা পড়তে হবে। একটা হলো কি সজীবজাত উপাদান আর একটা হলো অজীবজাত উপাদান। তো সজীবজাত উপাদান যেগুলো রয়েছে, সজীবজাত উপাদান কাকে বলছে, যে সমস্ত উপাদানের মধ্যে প্রাণের অস্তিত্ব রয়েছে তাদেরকে আমরা কি বলে থাকি, সজীবজাত উপাদান বলে থাকি। মানে প্রাণের অস্তিত্ব থাকছে, সেটাই হলো কি সজীবজাত উপাদান। তো সজীবজাত উপাদান যেগুলো রয়েছে এই সজীবজাত উপাদানগুলোর মধ্যে আমরা সবার প্রথমে যার কথা পড়ব সেটা হলো কি উৎপাদক বা স্বভোজীদের কথা পড়ব। উৎপাদক বা স্বভোজী কারা? সবুজ উদ্ভিদদেরকে আমরা উৎপাদক বা স্বভোজী বলে থাকি। কেন কি এরা কি করতে পারে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে এরা গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে থাকে এবং সেটা সেই খাদ্য উৎপাদন করে তারা নিজের দেহে আবদ্ধ রাখে এবং পরবর্তীকালে ওই খাদ্য থেকে তারা নিজেদের দেহের পুষ্টি বৃদ্ধি ঘটায় এবং নিজের দেহের পুষ্টি বৃদ্ধি ঘটানোর পরবর্তী অংশটি তারা নিজেদের দেহে আবদ্ধ রাখে এবং পরবর্তীকালে বিভিন্ন খাদ্যের মধ্যে দিয়ে এই পুষ্টি পরবর্তী পুষ্টি স্তরের মধ্যে স্থানান্তরিত হয়ে যায়। তো স্বভোজী বা উৎপাদকরা কি করতে পারে, নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারে। উৎপাদক বলতে আমরা সবুজ উদ্ভিদকে বোঝাতে পারি। আর সবুজ উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কিন্তু খাদ্য উৎপাদন করে থাকে। এরা কি করে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল নিয়ে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে এরা কি করে থাকে, গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে এবং তার সাথে সাথে এরা প্রকৃতিতে অক্সিজেন ফিরিয়ে দেয়। তো সেই জন্য সবুজ উদ্ভিদ বা উৎপাদকের গুরুত্বটা কিন্তু কি রয়েছে, সব থেকে বেশি। সজীবজাত উপাদানগুলোর মধ্যে এর গুরুত্বটা সব থেকে বেশি। এবার দেখো, আমরা তো এটা বললাম যে উৎপাদক বলতে আমি তোমাদেরকে বললাম যে সবুজ উদ্ভিদের কথা বললাম, যে যারা স্বভোজী, নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাই যে কিছু কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া আছে যারাও কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তবে এরা সূর্যালোকের উপস্থিতিতে করে না, এদের দেহে কোনো ক্লোরোফিল থাকে না, কিন্তু এরা কি করতে পারে, সরল যৌগকে কিন্তু এরা কি করতে পারে, জটিল উপাদানে রূপান্তরিত করতে পারে এবং নিজেদের দেহে কিন্তু এরা খাদ্য উৎপাদন করে। এদের খাদ্য উৎপাদনের প্রক্রিয়াটাকে আমরা কেমোসিনথেসিস বলি এবং এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া বলে থাকি, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য উৎপাদন করলো, আর ব্যাকটেরিয়ারা কিন্তু এই কেমোসিনথেটিক ব্যাকটেরিয়ারা কিন্তু আবার সবুজ উদ্ভিদের মানে সূর্যালোকের উপস্থিতির কিন্তু এদের দরকার পড়ে না। আচ্ছা, আমাদের হাতে 4 মিনিট পাবো আমরা, হ্যাঁ 4 মিনিট মতো আর পাবো আমরা। আচ্ছা, তো এর পরবর্তী যে উপাদানটার কথা পড়বো সেটা হলো কি, যে যারা সজীবজাত উপাদানের মধ্যে উৎপাদকদের কথা পড়লাম, এরপরে আমি খাদকের কথা বলবো, সময় বেশি নেই। খাদকের মধ্যে কিন্তু রয়েছে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য যারা উৎপাদকদের উপরে নির্ভর করে থাকে। এর মধ্যে রয়েছে প্রাথমিক খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এরকমভাবে আমরা কিন্তু ভাগ করতে পারি। প্রাথমিক খাদক যারা খাদ্যের জন্য সরাসরি সবুজ উদ্ভিদের ওপরে নির্ভর করে থাকে। দ্বিতীয় শ্রেণীর হলো যারা
প্রথম শ্রেণীর ওপর নির্ভর করে থাকে, তৃতীয় হলো যারা সবার ওপরে মানে সর্বভুকদের কথা বলতে পারি, যারা সবার ওপরেই খাদ্যের জন্য নির্ভর করে। আর অজীবজাত উপাদানগুলো কি কি আছে? অজীবজাত উপাদানগুলোর মধ্যে আমরা দেখতে পাই কি যে বিভিন্ন ধরনের মৌলগুলো রয়েছে, আমাদের প্রকৃতিতে থাকা বিভিন্ন ধরনের মৌলগুলো, অজৈব মৌল কিছু উপাদান রয়েছে, সেগুলো হলো বিভিন্ন মৌলগুলো। আর জৈব উপাদান রয়েছে, জৈব উপাদান বলতে আমাদের দেহের মধ্যে থাকা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো রয়েছে। আর কিছু ভৌত উপাদান রয়েছে, যেমন ধরো সূর্যালোক, জল, আলো, এইগুলোর কথা বলা হচ্ছে। তো এইভাবে বাস্তুতান্ত্রিক যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু সঠিকভাবে ভাগ করতে পারি। তাহলে বাস্তুতান্ত্রিক উপাদানগুলো পড়ার পর আমাদেরকে আমি একটু বলে শেষ করছি, যেটা হলো বাস্তুতন্ত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাস্তুতন্ত্রের অধ্যয়নটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন কি বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা জানলে জীববৈচিত্র্যতা সম্পর্কে জানতে পারবো এবং কিভাবে আমরা পরবর্তীকালে নিজেদের প্রজন্মকে বাঁচিয়ে রাখবো বা প্রাণের অস্তিত্বকে বজায় রাখবো বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এই বাস্তুতান্ত্রিক ধারণার মধ্যে দিয়েই সবকিছু জানতে পারি। সেই জন্য বাস্তুতন্ত্রের অধ্যয়নটা কিন্তু আমাদের সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এটা প্রাণী জগতের ক্ষেত্রে একটা সচেতনতার বার্তা প্রদান করে। যতটুকু সময় রয়েছে আমি অবশ্যই বলবো যে আজকে যে আলোচনা হলো বা করলেন ম্যাডাম, সেক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা ছিল, তোমরা নোট ডাউন ডেফিনেটলি করেছো এবং যদি মিস করে থাকো সেক্ষেত্রে বলবো যে এই অনুষ্ঠানটা তোমরা পরবর্তীকালে আবার ইউটিউবে দেখে নেবে, নিয়ে তোমরা ডিটেলসটা একবার লিখে নেবে, কপি করে নেবে, কারণ উনি পয়েন্টস অনুযায়ী বুঝিয়েছেন। লাস্ট যেমন বাস্তুতন্ত্র বোঝালেন এবং সেখানেও কিন্তু পয়েন্টসগুলো দিয়েছেন এবং সেই অনুসারে উনি অ্যানালিসিস করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জানি যে মার্কস ডিভিশনটা যেভাবে থাকে এবং তার উপর ডিপেন্ড করে তোমাদের লিখতে হয়, তো সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাকে স্পেশালি তোমাদের জন্য নিয়ে আসা, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। অনেক সময় দেখবেন, এটা ম্যাডাম আমার সঙ্গে একমত হবেন, যে কেন মার্কস পেলাম না, আমি তো লিখেছিলাম, এই জায়গা হয়তো অ্যানালিসিসের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা ডেফিনেটলি এই অনুষ্ঠানটা আরেকবার দেখতে পারো ইউটিউবে গিয়ে। আজকে আর হাতে সময় নেই, অবশ্যই এডুকেশন অনলাইন অনুষ্ঠান আমরা আবারও নিয়ে আসবো, আরও সাবজেক্টস নিয়ে এবং টিচারদের নিয়ে। অনেক ধন্যবাদ জানাবো ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। ধন্যবাদ তোমাদের, নমস্কার।